রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থীর নাম আমরা শুনলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। তার পক্ষে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। আহ আমার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে ডক্টর ইউনূসও এই প্রতিযোগিতায় অনেক ধরনের দৌড়ঝাঁপ করছিল, আন্তর্জাতিক লবিং করছিল। যদিও কেউ কেউ বলছিলেন যে না সে পারবে না, তারপর আমরা এটা জানি যে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন যেভাবেই হোক। আহ কেন তিনি পারলেন না? আমরা তো জানি যে তিনি ডিপ স্টেটের প্রতিনিধি ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের তুমুল আস্থা অর্জন করেছিলেন বাইডেন প্রশাসনের পক্ষ থেকে। আমরা কি ধরে নেব যে তার প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ডিপ স্টেটের কাছে? আমার যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস 5ই আগস্টের পরে তার যে ভাবমূর্তি গড়ে তোলা হয়েছিল এবং 5ই আগস্টের পরে 8ই আগস্ট তিনি যে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন, তার তিন তার 2-3 মাসের মধ্যে তার যে ভাবমূর্তি ছিল, তিনি মানে সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করলে ভালো কিছু করতে পারতেন। কিন্তু আমরা আসলে তার যে দুর্বৃত্ত চরিত্র দেখলাম, ইতিবাদ চরিত্র দেখলাম, তার যে বাংলাদেশ বিরোধী চরিত্র দেখলাম, এবং দেখলাম যে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি, বাংলাদেশের স্বাস্থ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের কোনো কিছুর প্রতি তার কোনো দায় নেই, টান। তার মূল ইয়েটা হচ্ছে যে সে একজন ইকোনমিক্স এর প্রফেসর, গ্রামীণ ব্যাংকে বিক্রি করে ব্র্যান্ডিং করে সে সারা বিশ্বে হাজার হাজার টাকার হাজার হাজার কোটি টাকার বিজনেস করেছে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকদিন আগে থেকেই তাকে ফিট করেছে, কারণ তার নাম তো আমরা 2007-8 থেকেই শুনি। তার নিজের স্বার্থ আর নিজের বাণিজ্য ছাড়া, দেশ বিক্রি করে দেওয়া ছাড়া, যে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো স্বার্থে বাংলাদেশকে পুরো বিক্রি করে দেওয়া ছাড়া তার মাধ্যমে ভালো কিছু হতে পারে আমি মনে করি না। এবং আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে ডক্টর ইউনূস কোনোভাবেই রাষ্ট্রপতি হবে না। আলোচনায় থাকতে পারে, আলোচনায় খুব বেশি ছিল সেটাও আমি দেখতে পাইনি। কোথাও কোথাও আলোচনা হয়েছে, কিন্তু তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে পরে বিএনপি নাই। কিন্তু আমরা দেখলাম যে আহ, যেমন ডিপ স্টেটের প্রতিনিধি অনেকেই মনে করেন যে আরেকজন ডক্টর খলিল বা মার্কিন রিপ্রেজেন্টেটিভ, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে সব ধরনের এখানে অনেক কিছু করছেন। মার্কিন বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রেও তার অগ্রণী ভূমিকা ছিল। আহ ডক্টর খলিল যখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তখন মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা তৈরি হয়েছিল যে ডক্টর ইউনূসই সম্ভবত রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। এবং সে ধরনের একটি চক্রান্ত ছিল তো, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যকার যে ভারসাম্য আনার বিষয়টি জুলাই সনদে। শেষমেশ কেন তিনি ছিটকে পড়লেন? মানে এটা কি বিএনপি হতে দেয়নি, বা নাকি তার প্রয়োজনীয়তা আর যুক্তরাষ্ট্রের কাছে নেই? যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তো সারা পৃথিবীতে গ্লোবাল পাওয়ার, তারা বিভিন্ন দেশে বিভিন্নভাবে তাদের প্রভাব বিস্তার করে এবং অনেক সময় আপনার প্রত্যক্ষভাবে না করে পরোক্ষভাবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে তাদের পারপাস, তারা যতটুকু তাদের স্বার্থ সিদ্ধির দরকার ছিল সেটা হয়ে গিয়েছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের পারপাস আর সার্ভ করতে পারতেন না, কারণ তিনি মানে প্রধান উপদেষ্টা হিসেবে তার যে ভাবমূর্তি তৈরি হয়েছে, আইন শৃঙ্খলা চলছে না, শিক্ষা চলছে না, ব্যবসা বাণিজ্য চলছে না, তারপর তার ভাবমূর্তি প্রত্যেকটা মানুষের কাছে খারাপ হয়েছে। এবং বাংলাদেশে কোনো একক শক্তি তার স্বার্থ তো এককভাবে সিদ্ধি করতে পারবে না। এখানে চীনও এককভাবে পারবে না, ভারতও এককভাবে পারবে না, মার্কিন যুক্তরাষ্ট্রও পারবে না। ইন্টারনাল অনেক ফ্যাক্টর আছে, এক্সটার্নাল অনেক ফ্যাক্টর আছে, এবং সবকিছু মিলে জনগণের চাপ থাকে, রাজনৈতিক দলেরও একটা কারণ তারা তো স্থায়ী একটা দল, তাদের তো হুম। রাজনীতি করতে হবে বছরের পর বছর। সুতরাং যা খুশি তাই যে কেউ করতে পারে না। আর বিএনপি তার অস্তিত্বকে বিপন্ন করে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো কোন লোককে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের কম ভুগিয়েছে, হ্যাঁ, তিনি তো নির্বাচনই দিতে চান না। এবং ডক্টর হুম। মোহাম্মদ হুম। ইউনূস খলিলের ব্যাপারে কি বিএনপির প্রধান নেতা নেতৃবৃন্দ খুব কড়া কথা বলেন নাই তার নাগরিকত্ব সহ, তার সবকিছু নিয়ে? এবং তিনি তো একজন মানে স্রেফ একজন মিথ্যাবাদীও বটে। ঠিক। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের সময় আমরা দেখেছি যে জঙ্গিবাদী শাসনের মাধ্যমে যে মপতন্ত্র কায়েম করা হলো, সেই মপ ক্রিয়েট করে একের পর এক শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হচ্ছিল। তাদেরকে তাদের কর্মস্থল থেকে বিদায় করা হচ্ছিল। অনেক কিছু আমরা দেখেছি। কিন্তু রূপটা হয়তো চেঞ্জ হয়েছে, কার্যক্রমগুলো অব্যাহত আছে। আমি বলতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের
পদত্যাগে বাধ্য করা হচ্ছে অথবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে 5 জন শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হলো। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 404 জন শিক্ষকের তালিকা করা হয়েছে বা নজরদারিতে আছে, এই কথা খোদ বলেছেন আপনার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং আম, তিনি বলছেন যে এটি করা হতেই পারে, তাদেরকে শাস্তির আওতায় আনা হতে পারে, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাদেরকে বিচারের মুখোমুখি করা লাগতে পারে। আমার কথা হচ্ছে যে এই যে লেজুর রাজনীতি, শিক্ষকদের, চিকিৎসকদের, সাংবাদিকদের, এটা নতুন কিছু নয়, কিন্তু এটি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের মধ্যে বা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তুল্য কেমন করে হয়? আর এই যে যে সংস্কৃতি, এই তালিকা করে করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা আরো নেওয়া হবে, একজন অধ্যাপক হিসেবে, শিক্ষক হিসেবে আপনার মূল্যায়নটা কি? কিন্তু তারপরেও আমি বলবো পৃথিবীর কোথাও আপনি রাজনৈতিক মতবাদের জন্য কাউকে রাজনৈতিক মতবাদের জন্য কাউকে শাস্তি দেওয়া, কোন শিক্ষক মানে কোন দলকে সমর্থন করবেন, কোন শিক্ষক কোন রাজনীতি করবেন, সেটা তো আপনি ঠিক করে দিতে পারেন না। এটা পৃথিবীর কোথাও না। এবং যদি সে কোনো কিছু করে থাকে, কোনো একটা রাজনৈতিক দলকে সমর্থন করে থাকে এবং সেটার জন্য আপনি তো তাকে মানে তাকে 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 আপনি কি কোন আইনে বিচার করবেন? মানে কোনো একজন শিক্ষক, কোনো একজন সাংবাদিক, কোনো একজন আমলা, কোনো একজন মানে আমরা 5ই আগস্টের পরে যেটা দেখেছি প্রচন্ড এক বড় একটা সমস্যা হিসেবে, যে বিভিন্ন পেশাজীবীদের আপনার ট্যাগ দেওয়া হয়েছে যে তারা স্বৈরাচারের দোষর, তারা জুলাই আগস্ট আন্দোলনের বিরুদ্ধে ভূমিকা পালন করেছেন, সুতরাং তাদেরকে বহিষ্কার করা হলো, তাদেরকে পদত্যাগে বাধ্য করা হলো, তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। কারণ শাস্তিমূলক ব্যবস্থা নিতে গেলে আপনাকে ডিউ প্রসেস অফ লতে যেতে হবে। হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি কোনো শিক্ষকের বিরুদ্ধে শাস্তি দিতে চান, তাহলে তার একাডেমিক কোনো রুলস এর ভায়োলেশন হয়েছে কিনা, 1973 সালে যে ওয়ার্ডার, সেটার কোনো রুলস এর ভায়োলেশন হয়েছে কিনা। আরেকটা হচ্ছে যে আপনি যদি তাকে বলেন যে তিনি একটা অপরাধ করেছেন, পেনাল কোড কিংবা সন্ত্রাস বিরোধী আইন কিংবা ধরেন স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট কিংবা কোনো একটা ফৌজদারি আইন, সেটা তিনি যদি লঙ্ঘন করেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তাহলে আপনি তাকে শাস্তি দিতে পারেন। কিন্তু 5ই আগস্টের পরে যেটা হচ্ছে, এবং আমার ধারণা এটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যে তাদের মাথা থেকে এসছে, এবং এটা পুরো বাংলাদেশকে ধ্বংস করার একটা চক্রান্ত। মানে আমরা বিভিন্ন সময় রেজিম চেঞ্জ দেখেছি, কিন্তু রেজিম চেঞ্জের পরে যারা ধরেন যে আগের সরকারের সমর্থক ছিল, তাদেরকে ওইটার জন্য আপনার মানে এইভাবে এইভাবে তাদের উপর মব করা, তাদেরকে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, তাদেরকে চাকরিচ্যুত করা, এইটা এটা একটা মানে একটা সমাজ এবং রাষ্ট্রকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চায়। এবং আপনি এখানে যেটা হয়েছে যে সম্প্রতি 232 জন শিক্ষকের একটা তালিকা হয়েছে, তারপরে আবার 125 জন শিক্ষকের একটা তালিকা হয়েছে। তারপরে আপনি দেখেন যে এইখানে আপনি তালিকাটা কারা করছে, বিবিসি রিপোর্ট আমি দেখলাম সেটাই পাওয়া যাচ্ছে না। তালিকাটা কারা করেছে, তালিকাটা মাননীয় উপাচার্যের কাছে গিয়েছে, কিন্তু কারা করেছে সেটা জানা যাচ্ছে না। এবং আপনি কিসের উপর ভিত্তি করে তালিকাটা করলেন যে এরা স্বৈরাচারের দোষর এবং এরা জুলাই আগস্টের যে আন্দোলন সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। দেখেন ভাই, ওই সময় কিন্তু আমি আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিলাম, এবং আপনি দেখেন যে আমাদের মানে শিক্ষকদের ভিতরে প্রায় প্রায় সবাই কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন করেছে। ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের সময় যে কাজগুলো চলছিল, মানে বিরোধী মতের বা ফ্যাসিবাদের দোসর ট্যাগ দিয়ে আওয়ামী মনোভাবাপন্ন মানুষদেরকে নানান ভাবে হয়রানি করা, চাকরিচ্যুত করা, অপসারণ করা কিংবা পদত্যাগে বাধ্য করা, সেই কাজগুলো এখনো চলছে। কেন এখনো একটি রাজনৈতিক সরকারের সময় এই কাজগুলো চলবে বা এর পরিণামটা কি? এখন সেটা চলাটা খুব আহ অনভিপ্রেত। আমরা এটা চাই না। কারণ আমরা বিএনপি একটা রাজনৈতিক দল, তার কাছ থেকে আমরা রাজনৈতিক আচরণ প্রত্যাশা করি। বিএনপি 19-20 বছর ক্ষমতার বাইরে ছিল এবং তারা নিজেরাও এই বিরোধী দলকে যে নিষ্পেষণ করা হয়েছে তার শিকার হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। তারপরে নানা রকম সরকারি তারা নিজেরাও অভিযোগগুলো করে যে এগুলোর শিকার তারা হয়েছে। তো যে সমস্ত অন্যায় কিংবা যে সমস্ত মানবাধিকার লঙ্ঘন, যে সমস্ত অবিচারের শিকার তারা হয়েছে, সেটা তারা কেন করছেন, কিংবা তাদের সময় কেন সেটা হচ্ছে? এবং শুধু হচ্ছে না, মানে গত এই 5ই আগস্টের পরে মানে এর আগের সরকারের সময় যা যা হয়েছে তার চেয়ে কয়েক মানে অসম্ভব রকম অসহনীয়ভাবে বেশি বেশি হচ্ছে, বেশি রকম বাড়াবাড়ি হচ্ছে। কারণ আপনি
মানে কোনো ধরনের কোনো অভিযোগ নাই, আপনি শুধু স্বৈরাচারের দোষর বলে আপনি অ্যাপেলেট ডিভিশনের 5 জন বিচারপতিকে মপ করে পদত্যাগ করাই দিলেন। অ্যাপেলেট ডিভিশনের কত 12-15 জন বিচারপতিকে আপনি করেন, কারণ একটা দেশে আপনার রেজিম চেঞ্জ হোক আর যাই হোক, একটা তো ডিউ প্রসেস অফ ল থাকবে, নর্মস থাকবে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে যদি আপনি অপসারণ করতে চান, ইদার তাকে বলতে হবে যে 1973 সালের যে ওয়ার্ডার, সেই ওয়ার্ডারের কোন সেকশনে কোথায় তার মানে লঙ্ঘন হয়েছে, তিনি কি পরীক্ষা সংক্রান্ত কোনো অনিয়ম করেছেন, কিংবা তার কি ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা হয়েছে, কিংবা তার একাডেমিক কোনো রুলস এর ভায়োলেশন হয়েছে, তাহলে সুস্পষ্টভাবে তাকে বলতে হবে দিস আর দ্য ভায়োলেশনস আন্ডার দি 1973 ওয়ার্ডার। আর অন্য একটা হতে পারে যে আপনি যদি কোনো ক্রাইম করেন, এর কোনোটা যদি না হয় তাহলে পরে আপনি একদল শিক্ষার্থী আপনাকে অভিযোগ করলো, এবং এই ক্ষেত্রে আপনি 5ই আগস্টের পরে যেটা হয়েছে যে অনেক শিক্ষককে তাকে তাদের বিরুদ্ধে কি অভিযোগ সেইটাও তাদেরকে দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তো এই অবস্থা, আপনি যে সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় যারা 1973 সালের অর্ডারে চলে না, হুম সেই হুম। সমস্ত বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষককে চাকরিচ্যুত করে তাদের বেতন বন্ধ করে রাখা হচ্ছে। তাহলে তাদের পরিবারগুলো কিভাবে চলবে? শত শত স্কুলে আপনার মহিলা শিক্ষক সহ হেডমাস্টার অনেককে মব করে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, কয়েকজন হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। তো এই যদি হয় অবস্থা, এবং আপনার এই যে মানে 5ই আগস্টের আগে যেটা হয়েছে যে একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল প্ল্যান করা হয়েছে, যে এইখানে আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সমর্থক যে সমস্ত মানুষ, তারপরে যে সমস্ত শিক্ষক, তারপরে সাংবাদিক, তারপরে আমলা, তারপরে আপনার বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে যারা আছে, এটাকে পুরো উপড়ে ফেলতে হবে। এদের আপনার এদের জীবনের অধিকার বলে কিছু থাকবে না, যখন তখন মব করে মেরে ফেলা যাবে। এদের চাকরির অধিকার বলে কিছু থাকবে না। এদের শিক্ষা জীবন বলে কিছু থাকবে না। এদের মানে বাসা থেকে নিজের বাসায় থাকতে পারবে না, পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। এতে করে কি হবে যে আপনার প্রতিহিংসা কয়েকশো গুণ বেড়ে যাবে। এখন আওয়ামী লীগ যদি ভবিষ্যতে কখনো ক্ষমতায় আসে, তারা যদি সেরকম সহনশীলতা এবং খুব ফারসাইটেড, অত্যন্ত দূরদর্শী এবং আপনার সহনশীল যদি কোনো পলিসি নিতে পারেন। কারণ আমি কালকে একটা শুনছিলাম, আমার একজন শুভাকাঙ্ক্ষী তিনি পাঠিয়েছেন, কাজী জাফর আহমেদ বেশ কয়েক বছর আগে আপনার ওই চ্যানেল জিল্লুরের যে অনুষ্ঠান, সেখানে বলছেন যে আমরা বঙ্গ আসার পরে তাকে আমরা বলেছি যে 1971 সালে মুক্তিযুদ্ধ বিরোধীরা কি করেছে আপনি তা জানেন না, সুতরাং বিচার করে এদেরকে একদম নিশ্চিহ্ন করে দিতে হবে, নইলে কিন্তু এরা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। তো বঙ্গবন্ধু তখন বলছেন, কাজী জাফর আহমদকে বলছেন যে দেখ, বাংলাদেশ অনেকটা হোমোজেনাস, মানে একই রকম। এইখানে আমরা অধিকাংশ মুসলমান, এখানে খুব বেশি আদিবাসীও নাই, এখানে ট্রাইবাল জনগোষ্ঠীও নাই। এইখানে মানে একটা সমাজে যে বিভিন্ন জাতিগোষ্ঠী বর্ণ থাকে এবং সেটা নিয়ে যে বিভাজন হয়, আমাদের এখানে কিন্তু সেই বিভাজনটা নাই। সুতরাং এই ইস্যুতে আমি বেশি বেশি বিচার করে ফাঁসি দিয়ে আমি কিন্তু ওদেরকে মানে একটা বিভাজন তৈরি করতে চাই। হ্যাঁ, কিন্তু আসলে যেটা মুশকিল হয়েছে, আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধু যেটা করতে পারতেন, যে যারা মাস্টার মাইন্ড তাদেরকে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাকিদের তিনি রিকনসিলিয়েশন এফেক্টিভলি করা দরকার ছিল। কিন্তু আজকে আমরা যেটা দেখছি যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা খুবই সুকৌশলী পুরো জাতিকে দুই দুই ভাগ করে ফেলেছে, এবং এমন ভাবে ভাগ করেছে, আপনি যেভাবেই বলেন, এখন 5ই আগস্টের পরে যেটা হয়ে গেছে যে বাংলাদেশ পন্থী আর বাংলাদেশ বিরোধী। হ্যাঁ, এবং এইটা এমন ভাবে বিভক্ত হয়েছে যে প্রতিনিয়ত আমি কিন্তু মানে আশঙ্কিত হই যে কি পরিমাণ প্রতিহিংসা হবে, কি পরিমাণ হানাহানি হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের এখানে রাজনৈতিক দল তারা যদি অনেক বেশি ফার্স্টসাইটেড না হয়, অনেক বেশি সহনশীল না হয়, তাহলে পরে মানে এই দেশটা তো আর এগোবে না। এবং আপনাকে তো যে সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা কিন্তু রিকনসিলিয়েশনের কথা বলেছে এই 5ই আগস্টে, যে উনার যে প্রেস কনফারেন্স ছিল, সেখানে সরাসরি আসেননি, অডিওতে কথা বলেছে, সেখানে কিন্তু রিকনসিলিয়েশনের কথা ছিল। এখন রিকনসিলিয়েশনের জায়গাটা আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা জায়গা, কারণ দক্ষিণ আফ্রিকাতে যেটা হয়েছে, দক্ষিণ আফ্রিকার তুলনায় আমাদের এখানে যে হানাহানি সেটা বোধহয় খুব বেশি বড় কিছু না। কারণ ওখানে সাদা এবং কালোর ভিতরে যে দ্বন্দ্ব,
এবং সাদারা কালোদের যেভাবে মানে হত্যা করেছে, যেভাবে দাস বানিয়ে রেখেছে, সেই রকম একটা পরিস্থিতিতে নেলসন ম্যান্ডেলা সেইখানে আপনার রিকনসিলিয়েশন সফল করে সেই জাতিকে একটা অনেক বড় জায়গায় নিয়ে গিয়েছে। কিন্তু আমাদের কিন্তু মানে ওইটার তুলনায় কিন্তু আমাদের এখানে বিভক্তিটা মানে মানে আমাদের এখানে কম সেটা বলছি না, কিন্তু ওইটার সাথে তুলনা করলে মানে আমাদের এখানে কিন্তু রিকনসিলিয়েশনের বিষয়টা কিন্তু মানে আহ, যথেষ্ট মানে সম্ভব। এবং আমাদের আসলে রিকনসিলিয়েশনের দিকে যদি আমরা না যাই তাহলে পরে মানে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মাঝে মাঝে খুবই শঙ্কিত হয়ে যাই। হ্যাঁ, হয় আপনার একদম আওয়ামী লীগ বিএনপি সহ যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন তারা একমত হয়ে আপনার ওই মুক্তিযুদ্ধ বিরোধী যারা আছে তাদের ব্যাপারে একটা পলিসিগত সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, আর নইলে পরে আপনার মানে একটা মানে পলিসি নিয়ে রিকনসিলিয়েশন যদি না করে তাহলে পরে এরা ক্ষমতায় এসে ওদেরকে প্রতিহিংসা করবে, ওরা ক্ষমতায় এসে এদেরকে নির্মূল করবে। এইটা হলে তো বাংলাদেশ এগোবে কিভাবে বলেন? পরপর বেশ কয়েকদিন আমরা যদি সার্জিও গোরের সফর থেকে শুরু করি বাংলাদেশে, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্পের বিশেষ দূত, তিনি সফর করে গেলেন। তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করলেন, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সঙ্গে। আহ এরপর দীনেশ ত্রিবেদীর যে বৈঠক আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে, তিনি ছুটে চলে গেলেন দিল্লিতে। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি একান্তে বৈঠক করলেন। এর আগেও তিনি দিল্লিতে গেছেন সার্জিও গোরের সাথে বৈঠকের পরপরই। মেসেজটা আসলে কি? এবং আপনি নর্থ ইস্ট নিউজে নানান ধরনের ইনফরমেশন দিচ্ছেন, সেগুলোর বাইরে আর কি ধরনের মেসেজ আপনার কাছে আছে? দিল্লিতে ঠিক কি ধরনের বৈঠক করলেন বাংলাদেশ ইস্যুতে দীনেশ ত্রিবেদী? পান্না ভাই, থ্যাংক ইউ আপনার অনুষ্ঠানে আম, আহ, ডাকার জন্যে। আমার মনে হয় যে ডিটেলস এখনো কেউই জানে না, কিন্তু যে ডিটেলস গুলো বেরিয়েছে, যতটুকু বেরিয়েছে, সেগুলো কিন্তু ভারত সরকারের থেকে কেউ ডিসপিউটও করছে না। সার্জিও গরের আসার আগে কিন্তু কোনো ধরনের উচ্চবাচ্য হয়নি, উনি মানে ভারতের তরফ থেকে সার্টেনলি। আর সেটা করতেও পারে না, কেন কিনা উনি হচ্ছেন মার্কিনী অ্যাম্বাসেডর এখানে, আর স্পেশাল অনবয় ফর সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া। তো যাই হোক, উনি যখন গেলেন ঢাকায়, তখন থেকেই কিন্তু যে ধরনের মিটিংস গুলো হয়েছে তার থেকেই কিন্তু অনেকটা আন্দাজ করা যাচ্ছিল ভালোভাবেই যে এটা শেখ হাসিনার ফেরত যাওয়া নিয়ে সঙ্গে বৈঠকের সঙ্গে একটা সম্পর্ক আছে আর কি। যখন আহ, এই যে ভারতের তরফ থেকে যে গোয়েন্দা সংস্থার যে চারজন অফিসিয়ালস বাংলাদেশ গেলেন, এটা কোয়েনসাইড করলো একটা খুবই ইম্পর্টেন্ট সময়, যখন চর্চায় এলো যে তারেক রহমান সাহেব তাহলে কবে আসবেন ভারতে। কেন কিনা ওনাকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনভাইট করেছিলেন বিমস্টেকের মিটিং এ আসতে, এবং তার সঙ্গে ব্রিক্স এর সঙ্গে মিটিং এর জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো সেটা আমরা জানতে পারলাম ওদিন ওনার দপ্তর থেকে বা তার দুদিন আগের থেকেই বলে দেওয়া হচ্ছিল। কিছু স্টোরিজ বেরিয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে উনি যাবেন না বাংলাদেশ, দিল্লিতে। তো এটা তো একটা আনডিপ্লোম্যাটিক মুভ হতো বাংলাদেশের তরফ থেকে। তারপরে যেটা আমরা এক্সামিন করতে শুরু করলাম যে এটার কারণ কি হতে পারে এবং তার পিছনে আসল স্টোরি কি আছে, তাতে জানা গেল, আর সেটা আমি লিখলামও গতকাল, যে উনি হয়তো এখন একটা এক্সক্লুসিভ মিটিং চান নরেন্দ্র মোদীর সঙ্গে, ওয়ান অন ওয়ান। আর তার জন্য উনি রাজি আছেন ওনার ভিজিটটাকে অ্যাডভান্স করতে। যেটা হচ্ছে, সেটা উনি ওয়েট করছেন যে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা হয়ে যেতে, আর তার সঙ্গে খুব শীঘ্রই তারপরে একটা ক্যাবিনেট রিশাফল হতে চলেছে।
এই দুটো কাজ দরকারি, খুবই ইম্পর্টেন্ট কাজ সেরেই কিন্তু উনি অগস্ট মাসে আসার চেষ্টা করছেন দিল্লিতে। এই ওয়ান মিটিংটা পেছনে উনি একটা লেজিটিমেসি চান ফ্রম দি পলিটিক্যাল এক্সিকিউটিভ ভারতের। হুম হুম। আর তার বিনিময় আর কি মানে ডিপ্লোমেসি, দুটো স্টেটের মধ্যে আলাপ আলোচনা, আহ, সেগুলো কিন্তু নির্ভর করে অনেকটাই গিভ অ্যান্ড টেকের ওপরে। তো এতে কিন্তু আপনাদের হয়তো সবার নোটিস করে থাকবেন যে এই যে 4 মেম্বার যে গোয়েন্দা সংস্থা থেকে ভারত থেকেও গেল, সেটা এমনি হয় না আর কি। হ্যাঁ, বলা হয়েছে ডিজিএফআই এর ইনভিটেশনে গিয়েছে, সেটা একটা কাভার স্টোরি হতে পারে, বাট তার পেছনে নিশ্চয়ই একটা আগের থেকেই এক ধরনের অঘোষিত এক ধরনের মানে কার্যকলাপ চলছিল আর কি, যে কিভাবে এরা আসবে এইখানে, আর কেনই বা আসবে। তারপরে যেটা আমরা বুঝতে পারলাম বাংলাদেশের গড়ের সঙ্গে। বাংলাদেশের বাংলাদেশের ডিজিএফআই চিফও তো, তিনি তো সম্ভবত 2 মাস আগে গেলেন ভারত সফরে, এবং সেখানে উনি মার্চ মাসে এসেছিলেন। তখন উনি একটা খুবই স্পেসিফিক কাজ নিয়ে এসেছিলেন, হ্যাঁ সেটা হচ্ছে হাদি হত্যার যে যারা অভিযুক্ত আর কি, অ্যাকিউজ, তাদের হুম হুম। ব্যাপারটা নিয়ে আর কি করা হলো আর কি। তারপর পরেই আমরা দেখলাম কিন্তু যে যারা অভিযুক্ত কলকাতায় আছে, তাদের বারাসাত কোর্টে তাদের প্রডিউস করা হয়েছিল। তাদের একটা দীর্ঘদিন তাতে বোঝা যাচ্ছিল আর কি যে খুব শিগগিরই তারা বাংলাদেশে যেতে পারবে না, কেন কিনা একটা লিগ্যাল প্রসেস আছে। কিন্তু তার বদলে যে এরা গেছে বা সেইটা আচ্ছা রিটার্ন করতে গেছে, সেটা অত তাড়াতাড়ি প্ল্যান হয়নি। আমার মনে হচ্ছে যে এই প্ল্যানটা অনেক পরের দিকে হয়েছে, যখন আচ্ছা। বাংলাদেশে এই কোরাস একটা ভয়েসেস শুরু হলো শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে। তো ও, ও, আমার মনে হয় এই 4 জন যারা গেছে তারা ওখানে গিয়ে একটা প্ল্যান অফ অ্যাকশন নানান লেভেলে ডিসকাস করে এসছে। এই প্ল্যান অফ অ্যাকশনটা সার্টেনলি, এর মধ্যে তো কারোর কোনো সন্দেহ থাকা উচিত না যে শেখ হাসিনার ফেরত যাওয়াটা নিয়েই এই জায়গাটা, এই সফরটা আর কি। তো না, এখন আমার প্রশ্ন হচ্ছে, চন্দ্রকান্ত, আমার প্রশ্ন হচ্ছে যে যেহেতু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে, আবেদন জানানো হচ্ছে, এবং বাংলাদেশ গভর্নমেন্টের যেই এখনো পর্যন্ত তাদের যেই মনোভাব, তাদের যে মানসিকতা, তাতে মনে হচ্ছে যে তারা ওই প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে চায় এবং ওই জায়গাতেই অনর আছে। যদি অনর থেকেই থাকে, তাহলে খোদ রয়ের চিফ সহ আরো 3 সদস্য, তারা তো আর এমনি এমনি হঠাৎ করে এসেই শেখ হাসিনা ইস্যুতে সেটাই কথা বলবেন না। সেটাই সেটা রাইট, সেটাই আমি বলবার চেষ্টা করছি। দেখো, হুম, আহ একটা সরকারের একটা সার্টেন পজিশনটা কিন্তু নেওয়ার পেছনে কারণ থাকে, সেটা ডোমেস্টিক পলিটিক্স এর সঙ্গে যুক্ত। তারা কি হুম, হুম। চাইবে যে এই জিনিসগুলো একেবারে তাদের টোন ডাউন করে তারা বলুক? তো কিন্তু তলে তলে কিন্তু ও, 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 অনেক কিছু ঘটছিল, যার প্রাইম এক্সাম্পল হলো এই যে 4 জন গোয়েন্দা অফিসিয়ালস যারা গেলেন বাংলাদেশে। হুম। এটা তো নিশ্চয়ই যদি এটা শেখ হাসিনার ফেরত যাওয়া নিয়েই হয়ে থাকে, তার সঙ্গে তো একটা কন্ট্রাডিক্টরি ইয়ে হয়ে যাচ্ছে না? তাহলে কেন অ্যালাউ করছো এদের আসতে? হুম, যদি হুম, হুম। বাংলাদেশ সরকার এত ফার্মলি চায় যে শেখ হাসিনা আসবে, সে এখানে এসে তাকে যে সেন্টেন্স করা হয়েছে সেই সেন্টেন্স উনি সার্ভ করবেন বাংলাদেশে, তাহলে তো এই কথাগুলো আরো বেশি ভাবে আসতো। তো হয়তো সেটা সার্ভ করবে, বাট উই ডু নট নো কি ফর্মে সেটা হবে। কেননা ওনার সঙ্গে কিন্তু সিকিউরিটির অনেক কিছু জড়িত আছে। ওনার সিকিউরিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জন্যই কিন্তু এই 4 জন সিনিয়র অফিসিয়াল একটা সংস্থার প্রধান সঙ্গে এসছে, এটা চারটেখানি কথা না আর কি। তার মানে এটার পিছনে নিশ্চয়ই তাহলে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ভারত। আপনি মোটামুটি নিশ্চিত যে শেখ হাসিনা ইস্যুতেই রয়ের প্রধান সহ আর বাকি 3 সদস্য এসেছেন তার সিকিউরিটি বিষয়ে? মোস্ট মানে সার্টেনলি, মোস্ট সার্টেনলি। আর তার most সঙ্গে security। আরো আর তার সঙ্গে আরো হয়তো
ইম্পর্টেন্ট লিগ্যাল ইস্যু, সেই লিগ্যাল না ইস্যুস এখন গুলো অনেক বেশি ডেলিকেট আমার মনে হয়। এখন এখানে দুটো বিষয় আছে, শেখ হাসিনা ইস্যুতেও যদি হয়ে থাকে দুটো বিষয় আছে। একটা হচ্ছে শেখ হাসিনা নিজে যে ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বরের মধ্যে ফিরবেন, সে সেই মানে সেই পথে মানে তিনি নিজের ঘোষণা অনুযায়ী যদি ফিরে আসেন, সেদিক থেকে একটা সিকিউরিটি বিষয় আছে। আর একটা হচ্ছে যদি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার শেখ হাসিনাকে হস্তান্তর করে বাংলাদেশ সরকারের কাছে, সেক্ষেত্রেও সিকিউরিটির বিষয় আছে। এখন আসলে তারা এসেছিলেন কোন ইস্যুতে, কোনটাকে সামনে রেখে? মানে শেখ হাসিনার ঘোষণা আ- অনুযায়ী আ- ফেরত যেতে? আমার মনে হয় ওনার সিকিউরিটিটা ইম্পর্টেন্ট ছিল। তার সঙ্গে দ্যাট ইজ পার্ট এ। পার্ট বি হচ্ছে যে ওখানে আহ, অনেক ফোর্সেস আছে বাংলাদেশে যারা অনেক ধরনের প্রবলেমস ক্রিয়েট করতে পারে, সিকিউরিটি রিলেটেড প্রবলেমস। সেটা নিয়ে প্রাইম চিন্তা। তার সঙ্গে হলো হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে ওনার এগেনস্টে যে ওনাকে যেই চার্জেস এর মাধ্যমে যেই সেন্টেন্সিং গুলো হয়েছে, আমরা জানি যে এই যে আইসিটি বাংলাদেশে, এই আইসিটিটা একটা ডিসক্রেডিটেড ফোরাম। এটা একটা জুডিশিয়াল প্রসেস, ডিউ প্রসেস অফ ল যে ফলো করেছে তা না। আমরা দেখছি তারা কোয়েশ্চেনেবল উইটনেসেস নিয়ে এসে তাদের তরফ থেকে তাদের দিয়ে বলিয়ে নিয়েছে, যার বেসিসে তারা একটা, এটা কি কোনো আইন যে এখানকার চারজন যে গোয়েন্দা অফিসিয়ালস ঢাকায় গিয়েছিল, তারা গিয়েছিল আহ, নানান লেভেলে কথা বলতে, বাট প্রাইমারিলি এইমড অ্যাট রিটার্ন, মানে শেখ হাসিনার ফেরত যাওয়া, এবং তার সঙ্গে যে লিগ্যাল ইস্যুস গুলো জড়িত আছে সেন্টেন্সিং গুলোর, সেগুলোকে নিয়ে ডিসকাশনের মাধ্যমে একটা পার্টিকুলার জায়গায় আসা, যাতে কি সেটা মানে আরো বেশি রিয়ালিস্টিক হয়। আমি যদি ভুল না বুঝে থাকি, আপনার বক্তব্যগুলোকে যদি সঠিকভাবে উপলব্ধি করতে পারি, তাহলে আপনি বলতে চাইছেন শুধু শেখ হাসিনার রিটার্ন করার বিষয় নয়, সে যে প্রক্রিয়াতেই হোক, শুধু শেখ হাসিনার রিটার্ন করার বিষয় নয়, এক্ষেত্রে তার বিরুদ্ধে যে বিচারের রায় হয়েছে বা যে প্রক্রিয়ায় বিচার চলছে, এগুলো এইসব আলাপ আলোচনার মধ্যে ইনভলভ করা হচ্ছে। নিশ্চয়ই, মানে আমি বললাম তো সেটা, যে সেন্টেন্সিংটা কি বেসড অন দ্য ট্রু স্পিরিট অফ ল অর জাস্টিস, না সে ঠিক আছে, আমি বারবার বলছি এটা নিয়ে অবশ্যই বিতর্ক ইনস্টিটিউশনাল। আছে, এটা আন্তর্জাতিক অঙ্গনেও বিতর্ক তৈরি হয়েছে। অ্যামনেস্টি রাইট। ইন্টারন্যাশনাল থেকে শুরু করে হিউম্যান রাইটস ওয়াচ, তারা ওই এইসব নিয়ে নানান ধরনের প্রশ্ন রাইজ করেছে। কিন্তু আমি বলতে রাইট। চাচ্ছি ভারত ইস্যুতে, ভারতের মানে গোয়েন্দারা এখানে আসা বা দীনেশ ত্রিবেদীর বিভিন্ন পর্যায়ের বৈঠক, মানে এর মধ্যে আমি যদি সরাসরি আরেকটু সরাসরি আপনাকে প্রশ্ন করি, আপনাদের আপনি যে যে পত্রিকায় লেখেন, নর্থ ইস্ট নিউজে আজকে বুধবার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটা মন্তব্য প্রতিবেদন হোক বা রিপোর্টিং হোক, যাই হোক না কেন, যে শেখ হাসিনার যে দণ্ডাদেশ সেটি স্থগিত হতে পারে। মানে আপনি ঠিক সেটাই কি মেন করতে চাচ্ছেন, যে এই প্রক্রিয়াগুলো চলছে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। একটু ভেঙে বলবেন কি? আমি তো এটা এতক্ষণই তাই বোঝাবার চেষ্টা করছিলাম যে এগুলোও তো কনভারসেশনের ডিসকাশনের মধ্যে এসছে। এবং তাহলে আলোচনাটা কোথায় গিয়ে থেমেছে আপনি আমাদেরকে জানাবেন, যে আসলে এই আহ দণ্ডাদেশ স্থগিত হতে পারে? আই ওয়ন্ট বি সারপ্রাইজড ইউ যে উইল বি এটা, সারপ্রাইজ? আই ওয়ন্ট বি সারপ্রাইজড ও যে আচ্ছা। এগুলো স্থগিত হতে পারে আর কি। আহ, অবশ্যই এটি একটা মানে চমকদার নিউজ। অবশ্যই এটা যেটি আপনি বলছেন, এটি নিঃসন্দেহে একটি ব্রেকিং নিউজ, যে তার সাজাও স্থগিত হতে পারে। আমি এবার দীনেশ ত্রিবেদী প্রসঙ্গে যেতে চাই, যে শুরুতেই প্রশ্ন করছিলাম। দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করার পরপরই আবার সার্জিও গোরের সাথে অজিত দোভালেরও বৈঠক হয়েছে, আপনাদের নিরাপত্তা উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এবং খুব স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে নানান ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্কে সেই সব বিষয়ে কথা হবে। আঞ্চলিক নিরাপত্তা ইস্যু সেখানে এসেছে, অবভিয়াসলি, মানে ডেফিনেট করে বলা যায় যে আহ, আঞ্চলিক নিরাপত্তা নিয়েও কথাবার্তা হয়েছে। কিন্তু সেখানে কি স্পেসিফিক্যালি বাংলাদেশ ইস্যু নিয়ে কোনো কথা হয়েছে, নাকি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলতে গেলে
অবশ্যই বাংলাদেশ ইস্যুটি আসার কথা, আপনার কি মনে হয়? আমার মনে হয় বাংলাদেশ নিয়েও স্পেসিফিক্যালি কথা হয়েছে, অলদো এই জিনিসগুলো আহ গড় সাহেব নিজের টুইটে কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করেননি। ভারতের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে, যে অ্যাডমিট করা হয়েছে, এগ্রি করেছে যে গড় গড় সাহেবের সঙ্গে আমাদের যে ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন মিস্টার অজিত দোভাল, ওনার বৈঠক হয়েছে। পরবর্তীকালে আমরা দেখেছি যে এটা 2 দফায় বৈঠক হয়েছে। তাহলে আচ্ছা। আমরা কি এটা আহ আহ এটা কি মানে যেটাকে আমরা বলবো যে তারা দে ওয়ার সার্টেনলি নট ডিসকাসিং দ্য ওয়েদার, তাই তো? তো ও, হুম, হুম। ও, আর ওনাদের যদি স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা যদি ওনারা ডিসকাস করে থাকেন, তার মধ্যে বাংলাদেশ ফিচার্স রাইট এট দ্য টপ অ্যাজ ফার অ্যাজ দিস রিজন ইজ কনসার্ন। তো এটা নিয়েই কিন্তু এত জিনিস ঘটছে, সেখানে বাংলাদেশ ফিচার করবে না, এটা ভাবাটাই অস্বাভাবিক, তাই না? তো বাংলাদেশ নিশ্চয়ই ফিগার করেছেন। আর আপনি দেখবেন যে এই মিটিং গুলো কিন্তু 3টে মিটিং হয়েছে। একটা হচ্ছে যে সার্জিও গড় আর অজিত দোভাল সাহেবের মধ্যে মিটিং হয়েছে। একটা মিটিং হুম। হয়েছে আমাদের আহ, উম, আহ, উম, হাই কমিশনার যে আছেন বাংলাদেশে মিস্টার দীনেশ ত্রিবেদী আর প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে। আর আরেকটা মিটিং আমরা ইজিলি অ্যাজিউম করতে পারি আহ, যে সেটা হয়েছে বিটুইন মিস্টার দোভাল আর মিস্টার ত্রিবেদীর মধ্যে। তাহলে এই 3টে যে নোড নোডাল পয়েন্টসে যে মিটিং গুলো হয়েছে, তার থেকে একটাই কমন এলিমেন্ট বেরোয়, সেটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে এই মুহূর্তে হচ্ছে যে শেখ হাসিনার বাংলাদেশে ফেরত যাওয়া নিয়ে। তার জন্যই কিন্তু শেখ মিস্টার ত্রিবেদী এই মিটিংস গুলো করেছেন। আর তার সঙ্গে এটাও এক্সপ্লোর করেছেন যে তারেক রহমান সাহেবের যদি অগাস্টেই আসতে চান, অগাস্টের শেষের দিকে, সেটাকে কিভাবে আমরা ফিগার আউট করা যেতে পারে, কিভাবে সেটাকে রিয়ালিটি একটা করা যেতে পারে। কেন কিনা ডিপ্লোমেসি ইজ অ্যাবাউট ডিল মেকিং। তো এখানে যদি আমরা শেখ হাসিনার ফেরত দেওয়ার কথাটা বলি আর কি, ফেরত যাওয়ার কথাটা, তার সেফটি সিকিউরিটি, তার বিরুদ্ধে যে এই সব মানে কোয়েশ্চেনেবল সেন্টেন্সেস যেগুলো হয়েছে, সেগুলো যদি একদিকে রাখি, আর তারেক রহমান সাহেবের ভারতে আসা, তার একটা লেজিটিমেসি সিক করা। আগে কি ছিল? আগে ছিল উনি আসবেন এখানে বিমস্টেক বা ব্রিক্স এর মিটিং এ, যেটা একটা মাল্টিল্যাটারাল ফোরাম। সেখানে হুম। ওনার সঙ্গে যেই ইম্পর্টেন্সটা উনি ওয়ান অন ওয়ান মিটিং এ পেতেন, সেটা কিন্তু ওই ধরনের মাল্টিল্যাটারাল ফোরামের মধ্যে থেকে সাইড লাইনসে মিটিং হচ্ছে সেটা পেতেন না উনি। তো এই জিনিসটা কিন্তু বিএনপি সরকারের মধ্যে যারা যারা আছেন, তারা আহ আহ, এটা এই 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 ডিলটাই হয়তো তাদের অবজেক্টিভ ছিল, যে আমি যদি শেখ হাসিনাকে আসতে দিই, তাহলে ভারত আমাকে কি দিতে পারে, সেটা হলো লেজিটিমেসি দিতে পারে। আচ্ছা, তাহলে ওইটা কি হতে পারে, ভারত কি দিতে পারে? লেজিটিমেসি আর কি, ইন টার্মস আচ্ছা, অফ। লেজিটিমেসি তো আগেই তো দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন, একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন, এবং নিশ্চয়ই। সম্পর্ক কিন্তু তার মজবুত মধ্যে চায়। তার মধ্যে হ্যাঁ, কিন্তু তার মধ্যে কিন্তু অনেক ধরনের আপস এন্ড ডাউনসও হয়েছে এই 6 মাসের আচ্ছা। মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক ধরনের একটা টেনশন বিল্ড আপ করেছিল, রাইট? আচ্ছা। সেই টেনশনটাকে রিলিভ করার জন্যই কিন্তু দুদিক থেকেই এই জায়গাটায় আসবার একটা চেষ্টা করা হয়েছে। তারই রিফ্লেকশন আমরা পাবো যদি তারেক রহমান সাহেব তড়িঘড়ি করে অলমোস্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন আর তার সঙ্গে ক্যাবিনেট রিশাফলের পরেই যদি উনি অগস্টের শেষের দিকে ভারতে আসেন সফরে। আমি শেষ পর্যায়ে একটা প্রশ্ন আপনাকে করি, খুবই সাদামাটা গোছের, আবার নিশ্চয়ই একটু জটিলতাও থাকতে পারে এই প্রশ্নের মধ্যে। একটা হচ্ছে, আহ যুক্তরাষ্ট্র তো
রিজিম চেঞ্জ করেছে বাংলাদেশের, এটা এখন ওপেন সিক্রেট। যারা আন্দোলন করেছে তাদেরও অনেক যারা ভাবগুরু পর্যায়ে আছে তারাও স্বীকার করেন, ফরহাদ মাজার থেকে শুরু করে আরো অনেকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পতন চেয়েছে, আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। এখন শেখ হাসিনা ইস্যুতে যদি যুক্তরাষ্ট্র এবং ভারত এক হয়ে থাকে, শেখ হাসিনাকে আবার রিটার্ন করার ইস্যুতে কেন তাহলে যুক্তরাষ্ট্র এটি চাইবে? ভারত না হয় সবসময় আওয়ামী লীগের ওয়েল উইশার ফ্রম দ্য বিগিনিং, কিন্তু যুক্তরাষ্ট্র কেন এক্ষেত্রে ঐকমত্য পোষণ করবে শেখ হাসিনা ইস্যুতে? দুটো কারণ হতে পারে। একটা হলো যে বাংলাদেশে প্রলংড ইনস্টেবিলিটি, পলিটিক্যাল আনসার্টেনটি, একটা ইকোনমিক কন্ডিশন যে একটা খারাপের দিকে চলে গিয়েছে, অলরেডি যাচ্ছে না, হুম, চলে গিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু অনেক ধরনের ফোর্সেস দের রাইজ হতে পারে, যারা বাংলাদেশকে আহ, আহ, বাংলাদেশকে সিকিউরিটির তরফ থেকে আরো একটা সংকটের জায়গায় নিয়ে যেতে পারে। সেইটা একটা। তার সঙ্গে হচ্ছে আহ, আমাদের দেখতে হবে যে আহ, উম, একটা রিয়েল পলিটিক্স যাকে বলে আমরা, আওয়ামী লীগের তরফ থেকেও কিন্তু সেটা ভাবনা চিন্তা করা হচ্ছে নিশ্চয়ই, যে তাদের যদি পলিটিক্যালি রেলিভেন্ট থাকতে হয়, তাদের যদি পলিটিক্যাল ইনক্লুসিভ পলিটিক্স, যেটা হুম, ভারত কথা বলেছে এগুলো নিয়ে, তার মধ্যে যদি থাকতে হয়, তাদের কিন্তু রিয়েল টার্মসে চিন্তা করতে হবে বা রিয়ালিটি টার্মসে চিন্তা করতে হবে, যে মার্কিন যুক্তরাষ্ট্রকে চটিয়ে কোনো কিছু করা যাবে না। তারা দেখিয়ে দিয়েছিল এই সরকারের পতন, আহ, তারাই ঘটিয়েছিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো হুম, এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের টিকে থাকার জন্য আওয়ামী লীগের তরফ থেকেই কিন্তু এই জিনিসটা ভাবতে হবে, যে আমাদেরও হয়তো একটা জায়গায় গিয়ে অনেক কিছু চাহিদা যেগুলো আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, সেটা ইকোনমিক হোক, সেটা সিকিউরিটি রিলেটেড হোক, সেটাকে মেনে নিতে হবে। আমার মনে হচ্ছে যে আগামী দিনে হয়তো আমরা এটাই দেখতে পাবো। শেখ হাসিনা যে ফিরে গিয়ে পাওয়ার অ্যাজিউম করবে, এই ইলিউশনের মধ্যে যদি আওয়ামী লীগের সাপোর্টার্সরা হুম, না হুম, থাকে তাহলেই বেটার। কেন কিনা বাংলাদেশে এই ঘন ঘন ইলেকশনও কিন্তু খুব একটা যে পলিটিক্যাল স্টেবিলিটির রিফ্লেকশন হবে তা না। আমার মনে হয় যে বিএনপি সরকারকে এই টার্ম কমপ্লিট করতে দেওয়া উচিত। আমার মনে হয় যদি মিড টার্ম ইলেকশন হয়, তাহলে অন্য ধরনের প্রবলেম হতে পারে। তো আহ, তো সেখানে কেন কিনা অনেকেই এগ্রি করেছে যে এই যে 12ই ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হয়েছে, সেটা মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল জায়গায় নিয়ে হুম। যাওয়ার পরেই হয়েছে। অলদো অলদো সেই ইলেকশনটা ইনক্লুসিভ ইলেকশন হয়নি। হাউএভার, যখন আমরা এই 6 মাসের মধ্যে দেখেছি যে বাংলাদেশের যে পলিটিক্যাল স্টেবিলিটি, একটা সিকিউরিটি স্টেবিলিটি, একটা ইকোনমিক স্টেবিলিটি যখন হয়নি, তখন সেটাকে যদি এই সিচুয়েশনটাকে যদি রিভার্স করতে হয়,